আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করছিলাম। আমরা আজকের ক্লাসেও আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, আমরা টাইপ 5 মানে প্রত্যেকটা অধ্যায়েরই শেষের টাইপটা। এখন কোনো অধ্যায় হয়তো আমাদের 6টা টাইপের বহু নির্বাচনী প্রশ্ন আছে, কোনো অধ্যায় হয়তো আমাদের 4টা টাইপের বহু নির্বাচনী প্রশ্ন আছে, কোনো অধ্যায়ে 7টা টাইপে আমরা ভাগ করেছি বহু নির্বাচনী প্রশ্নগুলোকে। কিন্তু যেই কয়টা টাইপই হোক না কেন, প্রতি অধ্যায়ের শেষের টাইপটা, লাস্ট টাইপটা আমরা রেখেছি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে, গাণিতিক সমস্যা নিয়ে। এবং এই গাণিতিক সমস্যাগুলো আমাদের পড়াটা দরকার, তার কারণ আমাদের এসএসসি পরীক্ষায়, ভাইয়া একটু খেয়াল করিও, আমাদের এসএসসি পরীক্ষাতে 30 নম্বরের এমসিকিউ পরীক্ষাতে, এই 30 নম্বরের এমসিকিউ পরীক্ষাতে 5 থেকে 7 নম্বর আসে হচ্ছে আমাদের ম্যাথ থেকে। 5 থেকে 7 নম্বর আসে কি আমাদের ম্যাথ থেকে। তো ম্যাথগুলো আমাদের জন্য জানাটা দরকার, এবং এই ম্যাথগুলো পারলে আসলে আমাদের যে চ্যাপ্টারের যে সৃজনশীল ম্যাথগুলো আছে ওইগুলো পারাটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমরা আলোচনা করব টাইপ 5। টাইপ 5-এ আমরা 162 থেকে 183 টাইপের যতগুলো প্রশ্ন আছে ইনশাল্লাহ আমরা সবগুলো প্রশ্ন নিয়েই আলোচনা করব। আচ্ছা, সবার প্রথমে তাহলে আমরা চলে যাচ্ছি 162 এবং 63-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে এই উদ্দীপকে? বলেছে জানুয়ারির 1 চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা, জানুয়ারির 5 তারিখে বলেছে। আচ্ছা, উপরে কি কিছু বাকিরা আছে? না, উপরে আর কিছু বাকি নেই, ঠিক আছে। আচ্ছা, 1 তারিখে বলেছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা, জানুয়ারি মাসের 5 তারিখে বলেছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, জানুয়ারি 10 তারিখে বলেছে ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, এবং জানুয়ারি 30 তারিখে বলেছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 15,000 টাকা। ওকে, আমরা 162 নম্বর প্রশ্ন একটু দেখবো। বলা আছে লিজা স্টোরসের বিক্রয়ের পরিমাণ কত। আচ্ছা, বিক্রয়ের পরিমাণ কত বলতে আসলে মোট কত টাকার পণ্য বিক্রি হয়েছে, জাস্ট আমি ওইটা দেখাই দিব। মোট কত টাকার পণ্য বিক্রি হয়েছে আমি ওইটা যোগফল দেখাই দিলে আমার রেজাল্ট বের হয়ে যাবে। এখন তুমি বলতে পারো, ভাইয়া পণ্য কি নগদে বিক্রয় হইতে হবে, পণ্যটা কি বাকিতে বিক্রয় হইতে হবে, পণ্যটা কি চেকের মাধ্যমে বিক্রয় হইতে হবে? কথা হচ্ছে বিক্রয় হইলেই হয়েছে। আমি বিক্রয় যেইভাবেই করি না কেন ওইটা আমার মোট বিক্রয়ের মধ্যে আসবে। তাহলে দেখো, আমরা এখানে চেকের মাধ্যমে, আচ্ছা কই গেল এখানে, আমরা যেন কই দেখলাম। আচ্ছা, চেকের মাধ্যমে বিক্রয় কত টাকা? চেকের মাধ্যমে বিক্রয় হচ্ছে 15,000 টাকা। আর কি কোনো বিক্রয় দেওয়া আছে? দেখো, আর কোনো বিক্রয় দেওয়া নাই। তাহলে যেহেতু 15,000 টাকাই আছে আমাদের এই জায়গায়, তাহলে উত্তরেও কত হবে? 15,000 টাকাই হবে। উত্তরেও কত হবে? 15,000 টাকাই হবে। এরপরে বলেছে লিজা স্টোরসের ব্যাংক উদ্ধৃতের পরিমাণ কত। লিজা স্টোরসের ব্যাংক উদ্ধৃত, ব্যাংক জমার পরিমাণ কত সেটা আমাকে বের করতে বলছে। ভালো কথা, আমরা বের করব ব্যাংক জমার পরিমাণ। বের করার জন্য সহজ একটা সমাধান আমি তোমাদেরকে বলি। আমার ব্যাংকে টাকা আসছে, আমি যোগ করব। আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমি বাদ দিয়ে দিব। আমার ব্যাংকে টাকা আসছে, আমি যোগ করে দিব। ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমি বাদ দিয়ে দিব। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, চেকের মাধ্যমে পণ্য ক্রয়, আমি যদি পণ্যটা ক্রয় করি তাহলে কিন্তু আমার কাছে টাকা আসে না, আমার কাছ থেকে টাকা চলে যায়। আমি যদি পণ্য ক্রয় করি তাহলে আমার কাছে টাকা আসে না, আমার কাছ থেকে টাকাটা চলে যায়। টাকাটা কি হয়? চলে যায়, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু টাকা চলে যায়, তাহলে এটা আমাদের কি করতে হবে? এটা আমাদের বাদ দিতে হবে। এটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। এবার দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে আমরা টাকাটা জমা দিছি, কত টাকা জমা দিছি? 10,000 জমা দিছি। তাহলে আমি যদি ব্যাংকে টাকা জমা দেই তাহলে কিন্তু আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে। ব্যাংকে যদি আমি টাকা জমা দেই তাহলে আমার ব্যাংকের টাকার পরিমাণ কি হয়? বেড়ে যায়, তাই না? তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বাড়লে এটারে কি করতে হয়? যোগ করে দিতে হয়। আচ্ছা, ব্যাংক হতে উত্তোলন, আমি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তাহলে আমার টাকা কমে যায়। আমি ব্যাংক থেকে টাকা যদি উত্তোলন করি তাহলে আমার ব্যাংকের টাকার পরিমাণ কমে। এই কমে কিনা আমারে বলো।
তাই যদি আমার ব্যাংকের টাকার পরিমাণ যদি কমে যায় তাহলে আমি এটাকে কি করবো ভাইয়া, বাদ দিয়ে দিব। এই ব্যাংক থেকে উত্তোলন, খেয়াল করে দেখো, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি, টাকা কি হয়ে গেছে, টাকা কমে গেছে। ব্যাংকে আমি টাকা জমা দিয়েছি, টাকার পরিমাণ বাড়ছে। ব্যাংক হতে আমি উত্তোলন করছি, টাকার পরিমাণ কমে গেছে, তাই না? আচ্ছা, কমে গেলে তাহলে আমি মাইনাস করে দিব। ওকে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, ভাইয়া খেয়াল করো, যদি আমি ক্রয় করলে আমার টাকা চলে যায় তাহলে বিক্রয় করলে টাকা আসে। ক্রয় করার ফলে যদি আমার কাছ থেকে টাকা চলে যায় তাহলে বিক্রি করলে কি টাকা আসবে না? তাহলে এখানে আমার টাকা আসছে, যদি টাকা আসে তাহলে আমি কি করব, যোগ করে দিব, তাই না? তাহলে দেখো বিয়োগ যোগ বিয়োগ যোগ, কি সুন্দর, তাই না? আচ্ছা, তাহলে ৮,০০০ টাকা, এখানে কত, ৮,০০০ টাকা, তারপরে যোগ ১০,০০০ টাকা, বাদ ৫,০০০ টাকা, এরপরে ১৫,০০০ টাকা। নাও, তাহলে এখন যোগ করতে হবে কত, ১০,০০০ যোগ ১৫,০০০, ১৫,০০০, বাদ দিতে হবে কত, ৮,০০০, বাদ দিতে হবে কত, ৫,০০০, তাহলে থাকে কত, থাকে হচ্ছে এখানে আমার ১২,০০০ টাকা। তাহলে ১২,০০০ কই আছে ভাইয়া, এই ১২,০০০ কই আছে, ১২,০০০ আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। এই উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের গ বা ৩, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব কত, আরেকটা উদ্দীপক পড়তে হবে ১৬৪ এবং ১৬৫ নাম্বার প্রশ্নের জন্য। বলা আছে উদ্দীপকটি পড়ে আমাদেরকে ১৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দিতে হবে। বলা আছে মিস্টার উত্তম নগদ ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। পণ্য বিক্রয় নগদে কত, ২৫,০০০ টাকা। এই পণ্য বিক্রয় নগদে ২৫,০০০, চেকের মাধ্যমে ১৫,০০০, কর্মচারীর বেতন প্রদান ৪৫,০০০। ওকে, এই পর্যন্ত আমরা বুঝি। আমাকে বলছে ৬৪ নাম্বার ১৬৪তে বলছে তার ব্যবসায়ে নগদ উদ্ধৃত্ত কত, তার ব্যবসায়ে নগদ উদ্ধৃত্তের পরিমাণ কত এটা জানতে চাইছে। ভালো কথা, আমরা নগদ উদ্ধৃত্তের পরিমাণ বের করব। নগদ উদ্ধৃত্ত বের করব কেমনে, আমি নগদ টাকা পাইছি যোগ করব, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে বিয়োগ করব। আমি নগদ টাকা পাইছি যোগ করব, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে আমি কি করব, বিয়োগ করে দিব। তাহলে দেখো মিস্টার উত্তম নগদ ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন, তাহলে এটারে আমি যোগ করে দিব, কারণ আমি ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায়ে এই ৮০,০০০ টাকা আসছে, তাহলে এটা যোগ করা লাগবে। পণ্য বিক্রি করে নগদে ২৫,০০০ টাকা পাওয়া গেল, তাহলে পণ্য বিক্রি করে আমি ২৫,০০০ টাকা নগদে পাইছি, তাহলে আমার এই টাকাটাও বাড়ছে। কর্মচারীকে বেতন প্রদান করার ফলে আমার কাছ থেকে টাকা চলে যায়, কর্মচারীকে বেতন প্রদান করার ফলে আমার কাছ থেকে টাকা চলে যায়, টাকা চলে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো ৮০,০০০, ১ ২ ৩ ৪, ৮০,০০০, তারপরে হচ্ছে এখানে ২৫,০০০, এই দুটো যোগ করতে হবে, যোগ করে এই জায়গা থেকে ৪,৫০০ বাদ দিয়ে দিতে হবে। তাহলে ক্যালকুলেশনটা করি, ১ ২ ৩ ৪, ৮০,০০০ যোগ ১ ২ ৩, ২৫,০০০ বিয়োগ ৪৫,০০০, সরি ৪৫০০, তাহলে কত আসে এখানে, এই কত আসে এখানে ভাইয়া, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, ১,০৫,০০০ টাকা, সরি ১,৫০০ টাকা। ১,৫০০ টাকা কই আছে ভাইয়া, এই যে দেখো খ নাম্বারে আছে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে খ। উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে খ। বলছে উক্ত ব্যবসায়ে মোট আয়ের পরিমাণ কত, উক্ত ব্যবসায়ে আয়ের পরিমাণ কত। দেখো এই জায়গায় ১ নম্বরে একটা লেনদেন দেওয়া আছে, এটা মূলধন জাতীয় লেনদেন বা মূলধন সম্পর্কিত লেনদেন, এটা আমার জন্য আয় না। পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয়, তাই না? আর কর্মচারীর বেতন এটা আমার জন্য একটা ব্যয়বাচক লেনদেন। তাহলে বলছে উক্ত ব্যবসায়ে মোট আয়ের পরিমাণ কত এটা জানতে চাইছে। এই কি জানতে চাইছে, মোট আয়ের পরিমাণ। ভাইয়া আমি পণ্য বিক্রি করছি নগদে ২৫,০০০, চেকের মাধ্যমে ১৫,০০০, তাহলে ২৫,০০০ আর ১৫,০০০ যোগ করলে কত ভাইয়া, ৪০,০০০ টাকা। তাহলে এখানে উত্তর কি হবে, মোট আয়ের পরিমাণ ৪০,০০০ টাকা। মোট আয়ের পরিমাণ কত, ৪০,০০০ টাকা। মোট আয়ের পরিমাণ কত ভাইয়া, ৪০,০০০ টাকা। ওকে, ১৬৫ গেল, তাইলে আমরা এর পরে চলে যাব, আবার একটা উদ্দীপক পড়তে হবে ১৬৬ নম্বর প্রশ্নের জন্য। বলা আছে জনাব সোহাইল ২০২৩ সালের
1 জানুয়ারি নগদ কত টাকা? নগদ হচ্ছে আমার কই গেল জনাব সোহাইল 2023 সালে 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা, 1,50,000 টাকার ব্যাংক ঋণ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। বলছে জনাব সোহাইলের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? মালিকানা সত্ত্ব মানে বা সত্ত্বাধিকার মানে এই জায়গায় দেখো সত্ত্বাধিকার আমি বের করতে পারি দুই ভাবে, সম্পদ বিয়োগ দায় এইভাবে একটা করতে পারি, আবার আমি করতে পারি কি মূলধনের সাথে আয়গুলো যোগ করতে পারি, ব্যয় আর উত্তোলনগুলো বাদ দিয়ে দিতে পারি। যেহেতু এখানে আমার একটা বছরের শুরুর তারিখের লেনদেন দেওয়া আছে, তো এইখানে মালিকানা সত্ত্ব হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টি। এই প্রশ্নের ক্ষেত্রে মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টি কি আমার জন্য এই মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টি আমার জন্য কি মালিকানা সত্ত্ব। দেখো মালিক নগদ দিছে 1 লক্ষ টাকা, তারপরে হচ্ছে কি 50,000 টাকা দিছে আসবাবপত্র, 1 লক্ষ আর 1,50,000 আর হচ্ছে 50,000 যোগ করলে 1,50,000। ডিফারেন্ট নিয়মটা শিখাই, সম্পদ বিয়োগ দায়। দেখো মালিক নগদ দিছে কত? 1 লক্ষ, 1 2 নগদ দিছে কত ভাইয়া? মালিক নগদ দিছে 1 লক্ষ, নগদ 1 2 3 4 5 1 লক্ষ। এরপরে কি বলছে 50,000 1,50,000 টাকার ব্যাংক ঋণ। আচ্ছা ভাই তুমি একটু চিন্তা করো, ব্যাংক ঋণ নিলে আমি কি নগদে পাই না বা ব্যাংকে পাই না? ব্যাংক ঋণে যাবে তা কি ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট বা নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট। তার মানে ব্যাংক নেওয়ার ফলে আমার নগদের টাকা বাড়ে, তাহলে আমার অ্যাকচুয়ালি নগদান হিসাব হবে হচ্ছে 1,50,000 আর হচ্ছে ওই জায়গায় তাহলে হচ্ছে 2,50,000 টাকা হচ্ছে নগদ। তারপরে কি আছে যোগ আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ যোগ করব। আসবাবপত্র কত টাকা? আসবাবপত্র ভাইয়া আসবাবপত্র হচ্ছে 50,000 টাকা। তাহলে মোট যোগ করলে 1 2 3 4 5 3 লক্ষ টাকা। হ্যাঁ 3 লক্ষ টাকা। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব কিসের পরিমাণ ভাইয়া? দায়ের পরিমাণ। দায় কি ছিল? দায় ছিল হচ্ছে আমার ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ ছিল আমার দায়। ব্যাংক ঋণ কত টাকা দায় ছিল ভাইয়া? 1,50,000। বাদ দিলে দেখবে যে থাকবে কত? 1,50,000। তো তুমি যদি দায়ের পরিমাণটা সম্পত্তির সাথে যোগ করো তাহলে পরে আবার বাদ দেওয়া লাগবে, এত বেলা আমি যোগই দেই নাই, বাদ দেওয়ার কোনো দরকারই নাই, তাই না? আচ্ছা এরপরে আমরা এর পরের প্রশ্নে আসবো। 167 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 167 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে অনন্যা ট্রেডার্সের 2022 সালের 1 জানুয়ারি মোট সম্পদ 3,50,000 এবং তৃতীয় পক্ষের দাবির পরিমাণ 1,25,000 টাকা। অনন্যা ট্রেডার্সের মালিকের দাবি কত? দেখো মোট সম্পত্তি, দেখো আমি যদি একটা সূত্র লিখি, আমার সূত্রটা ছিল হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? আচ্ছা সম্পদ কত? 3,50,000, 1 2 3 4 3,50,000। এরপর বলছে তৃতীয় পক্ষের দাবি। তৃতীয় পক্ষের দাবি মানে হচ্ছে দায়ের পরিমাণকে বোঝায়। ভাইয়া তৃতীয় পক্ষের দাবি মানে কাকে বোঝায়? তৃতীয় পক্ষের দাবি মানে হচ্ছে দায়ের পরিমাণকে বোঝায়। এই তৃতীয় পক্ষের দাবি মানে কাকে বোঝায়? দায়ের পরিমাণকে বোঝায়। আমার দায়ের পরিমাণ আছে কত? 1,25,000 টাকা যোগ, তাহলে এইখানে কত টাকা হবে? তাহলে 3,50,000 মাইনাস 1,25,000 করলে কত আসে ভাইয়া? 2,25,000 টাকা। এই করলে কত আসবে? করলে আসবে হচ্ছে এখানে 2,25,000 টাকা। এই করলে কত আসে? আসে হচ্ছে 2,25,000 টাকা। তাহলে 167 নম্বর প্রশ্নের উত্তর কত? 2,25,000 টাকা। কত টাকা? 2,25,000 টাকা। ওকে 168 নম্বর প্রশ্ন দেখো, জনতা অ্যান্ড কোং এর 2015 সালের শুরুতে সম্পদ ও দায় ছিল যথাক্রমে 15 লক্ষ টাকা আর হচ্ছে 8,20,000 টাকা। আচ্ছা এটা একটু বিস্তারিত করার বিষয়। হ্যাঁ এটা একটু বিস্তারিত করার বিষয়, একটু এই পাশটাই করতে হবে। হ্যাঁ এটা একটু মুছে দেই, এই পাশটাতে আমরা করি। ওকে দেখো আমাকে কি বলছে? বছরের শুরুতে সম্পদ ও দায় ছিল। আমরা সমীকরণটা কি জানি ভাইয়া? আমরা সমীকরণটা জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, তাই না? আচ্ছা বছরের শুরুতে দায় ছিল কত? 15 লক্ষ। 1 2 3 4 5 15 লক্ষ সমান সমান
দায় ছিল কত ভাইয়া? দায় ছিল হচ্ছে এই যে দায় ছিল 8,20,000। 1 2 3 4। আচ্ছা, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? 1 2 3 4 5 মাইনাস 8 লক্ষ 1 2 3 4 8,20,000, তাহলে 6,80,000 টাকা হচ্ছে এখানে 1 2 3 4 6,80,000 টাকা হচ্ছে এখানে মালিকানা সত্ত্ব। এরপরে কি বলছে? 2015 সালে সম্পত্তি বেড়েছে 2 লাখ, সরি হ্যাঁ সম্পত্তি বেড়েছে 2 লাখ। তাহলে আগে সম্পদ ছিল 15 লক্ষ, 2 লক্ষ টাকা যদি বাড়ে তাহলে এখন সম্পত্তি হচ্ছে কত? 17 লক্ষ। কত সম্পত্তি? দাঁড়াও, এখন সম্পত্তি কত? 17 লক্ষ, তাই না? 1 2 3 4 5 17 লক্ষ। আচ্ছা, দায় কমেছে 1,60,000, তাইলে 8,20,000 টাকা ছিল সম্পদ, দায় ওই জায়গা থেকে দায় কমছে 1,60,000, তাহলে 1,60,000 বাদ দিলে কত? 6,60,000। 1 2 3 4 6,60,000। আচ্ছা, এখন তাহলে দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ কত, তাই না? তাহলে 17 লাখ 1 2 3 4 5 মাইনাস 1 2 3 4। ওকে, তাহলে এখানে আমাদের আসে কত ভাইয়া? বাদ দিলে এখানে আসে হচ্ছে 10 লক্ষ 1 2 3 4 10,40,000। কই আছে ভাইয়া? এই যে গ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে গ। তাহলে একটু কাহিনীটা খেয়াল করো, এই জায়গার কাহিনী এরকম টাইপের প্রশ্ন তুমি এখন পাবা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আরো বেশি আসে আমাদের। একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এইখানে আমাদের বছরের শুরুতে মোট সম্পদ ও দায়ের পরিমাণ দেওয়া ছিল। মোট সম্পত্তি দেওয়া ছিল 15 লক্ষ, দায়ের পরিমাণ দেওয়া ছিল 8,20,000 টাকা। তাহলে আমার মালিকানা সত্ত্ব কত আসবে? মোট সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব আসে, বাদ দিয়ে দেখলাম 6,80,000 টাকা আসে। ওকে, আমাকে এরপরে বললো যে বছরের শেষে গিয়ে সম্পত্তি বাড়ছে 2 লাখ টাকা, তাহলে 15 লক্ষের সাথে 2 লাখ যোগ করলাম 17 লাখ টাকা। আমার দায়ের পরিমাণ কমে গেছে 1,60,000, তাহলে আমি যদি 8,20,000 থেকে 6,60,000 টাকা বাদ দিই, সরি 8,20,000 টাকা থেকে আমি যদি 1,60,000 টাকা বাদ দিই, তাহলে আমার থাকে 6,60,000 টাকা। তাহলে আমার মালিকানা সত্ত্ব থাকে কত? 10,40,000। উত্তর কত? 10,40,000 টাকা। ওকে, এরপরের প্রশ্নে চলে যাব। 69 ও 70 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা পড়ে কি বলা আছে ভাইয়া দেখি। আমাদের এখানে বলেছে মায়া ট্রেডার্সের নগদ 10,000 টাকা, প্রাপ্য হিসাব 5,000 টাকা, প্রদেয় হিসাব 3,000 টাকা এবং 20,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা, আমাকে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা? মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা? যোগ করে দেই রে ভাই, মালিক যা যা দিছে ওই জায়গা থেকে মোট সম্পদ থেকে দায় বাদ। ভাইয়া মালিকানা সত্ত্ব খেয়াল কর, আমার একটা সূত্র ছিল এ সমান সমান, ভাইয়া সূত্র ছিল এ সমান সমান এল প্লাস ও ই, তাই না? এই একটা সূত্র ছিল, আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, তাহলে কি লিখতে পারতাম? ও ই সমান সমান এ মাইনাস এল, অর্থাৎ সম্পত্তি থেকে আমি যদি দায়ের পরিমাণটা বাদ দিয়ে দেই তাহলে কি বের হয়? আমার মালিকানা সত্ত্ব বের হয়। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি ক্যালকুলেশনটা করব, একটু খেয়াল করে দেখো। আমার সম্পদ আছে কি? নগদ 10,000 টাকা সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ। তাইলে 1 2 3 4 10,000 যোগ 5,000 যোগ 1 2 3 4 20,000, তাহলে কত আসে ভাইয়া? এখানে আসে হচ্ছে আমার এখানে 35,000 মাইনাস দায়ের পরিমাণ কত দেওয়া আছে? দায়ের পরিমাণ দেওয়া আছে এখানে 3,000, তাহলে বাদ দিয়ে দাও 3,000। 35,000 টাকা থেকে 3,000 টাকা যদি বাদ দেই থাকবে কত? 32,000 টাকা। এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তাহলে 32,000 টাকা কই আছে? হচ্ছে গ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে গ। ভাই খেয়াল করো, আমার মালিকানা সত্ত্ব বের করার সূত্র হচ্ছে মোট সম্পদ বিয়োগ মোট দায়। আমার প্রশ্নের সম্পদ ছিল নগদ 10,000, প্রাপ্য হিসাব 5,000, 15,000 আর 20,000 ছিল হচ্ছে যন্ত্রপাতি। 20,000 যোগ করলে 35,000। এই 35,000 টাকা থেকে প্রদেয় হিসাব 3,000 টাকা বাদ দিব, তাহলে থাকবে কত? 32,000 টাকা, তাই না? আচ্ছা, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার বিবরণ কোথায় লেখা থাকে? 170 নম্বর প্রশ্ন। ক্রয়কৃত পণ্য, খেয়াল করো, ক্রয়কৃত পণ্য আমি যদি ফেরত দিয়ে দেই সেক্ষেত্রে আমি ব্যবহার করি ডেবিট নোট। তো ডেবিট নোটেই আসলে এই জিনিসটার বিস্তারিত লিপিবদ্ধ করা থাকে, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। আচ্ছা, চলে যাব হচ্ছে আমরা 171 নম্বর প্রশ্নে। কি বলা আছে দেখিবে? 171 নম্বর প্রশ্নে বলেছে নগদে মাল ক্রয় 60,000, আসবাবপত্র ক্রয় 3,000, আসবাবপত্রের উপর অবচয় 100, পাওনাদারকে পরিশোধ কত টাকা? পাওনাদারকে পরিশোধ 1,000 টাকা। আমাকে এখানে বলছে যে এখানে আসবাবপত্রের প্রকৃত মূল্য কত? আসবাবপত্র ছিল কত?
3000 টাকা। কত? এই আসবাবপত্র ছিল কত? আসবাবপত্র ছিল হচ্ছে 1 2 3 3000 টাকা। অবচয় কত? 100 টাকা। তাহলে এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব, বাদ অবচয়, বাদ দিয়ে দিব কি? বাদ অবচয়। অবচয় কত ভাইয়া? 100। তাহলে এই জায়গায় আমার কত আসবে ভাইয়া? 2900 টাকা। এই কত আসবে? 2900 টাকা। তাহলে অবচয়ের আসবাবপত্রের প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য হচ্ছে 2900 টাকা। 2900 টাকা। ওকে। 172 উদ্দীপকের সর্বশেষ লেনদেনে হিসাব সমীকরণের কোন উপাদানটি পরিবর্তন ঘটেছে? সর্বশেষ লেনদেন কি? পাওনাদারকে পরিশোধ, তাই না? এই যে সর্বশেষ লেনদেন কি? পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করলে আমার পাওনাদার নামের দায়ের পরিমাণ হ্রাস পায়। আর যেহেতু পাওনাদারকে পরিশোধ করতে আমার নগদ টাকা লাগছে, নগদ টাকা একটা সম্পদ, তার মানে আমার সম্পত্তির পরিমাণও হ্রাস পায়। তাহলে এল হ্রাস ও এ হ্রাস, তাহলে প্রভাব ফেলছে কোন জায়গায়? এ ও এল নামের উপাদানে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, 73 ও 74-এর জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। 73 ও 74-এর জন্য উদ্দীপকে কি বলা আছে? 2022 সালের 10 মার্চ তারিখে গামা ট্রেডার্স আলফা ব্রাদার্সের নিকট 111 নং ডেবিট নোট পেলে 11 মার্চ তারিখে 222 নং একটি নোট প্রেরণ করলো। বলছে উদ্দীপকের ভিত্তিতে আলফা ব্রাদার্স কোন লেনদেনটি? এই আলফা ব্রাদার্সের লেনদেন কোনটি, তাই না? 173 দেখো, আলফা ব্রাদার্সের লেনদেন হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত। কারণ সে কি করছে? সে একটা ডেবিট নোট পাঠাইছে, তাই না? সে কি করছে? একটা ডেবিট নোট পাঠাইছে। আচ্ছা, উপযুক্ত 222 নং নোটটির দ্বারা উপযুক্ত 222 নং নোটটি দ্বারা একটা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হবে। আলফা ব্রাদার্সের কাছে বাকিতে পণ্য বিক্রি করে তার আমি দেনাদার হিসাবে ডেবিট করছিলাম, ওইটা এখন ক্রেডিট করে দিব। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 আছে কই? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপরে ভাইয়া 175 নম্বর প্রশ্নে আমরা যাব। কি বলা আছে দেখি। 175 নম্বর প্রশ্নে বলেছে 25,000 টাকার যন্ত্রপাতি বাকিতে ক্রয়। 25,000 টাকার যন্ত্রপাতি বাকিতে ক্রয়, কোন কোন হিসাব প্রভাবিত হয়? ভাইয়া আমি যদি বাকিতে যন্ত্রপাতি কিনি বা নগদে যন্ত্রপাতি কিনি, যন্ত্রপাতি কিনছি মানে আমার ব্যবসায়ে যন্ত্রপাতির পরিমাণ বাড়ছে। তাহলে যন্ত্রপাতি একটা সম্পদ, যন্ত্রপাতির হিসাব বাড়লে ডেবিট হয়, এবং যন্ত্রপাতি বাড়ছে মানে আমার এ বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এই যন্ত্রপাতিটা আমি কিনছি কিভাবে? বাকিতে কিনছি, অর্থাৎ আমি এখনো তারে টাকা দেই নাই, ভবিষ্যতে টাকা দিতে হবে। এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো টাকা পাবে, তাকে আমরা বলি হচ্ছে সরবরাহকারী হিসাব ক্রেডিট। সরবরাহকারী একটা দায়, তার মানে আমার প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাইছে, এখন তাহলে বলতে পারি এল বৃদ্ধি। তাহলে কি? এ বৃদ্ধি আর এল বৃদ্ধি, এ আর এল উপাদান, এ এবং এল উপাদানটা প্রভাবিত হয়েছে, এ এবং এল উপাদানটা প্রভাবিত হয়েছে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা আসি 176 বলা আছে কামাল অ্যান্ড কোং এর 2020 সালের শুরুতে সম্পদ ও দায় ছিল। আচ্ছা, আগের মতো একটা অঙ্ক পাইছে, আসো আসো একটু মনোযোগ দিয়ে করি এটা। 2000 আমাদের সূত্র কি ছিল ভাইয়া? এই জায়গায় লিখবো আমরা। হ্যাঁ, আমাদের সূত্র ছিল মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। হ্যাঁ, আচ্ছা, কামাল অ্যান্ড কোং এর বছরের শুরুতে সম্পদ ও দায় ছিল কত? 12 লক্ষ। মোট সম্পদ কত? 5। 1 2 3 4 5 সমান সমান দায় ছিল কত ভাইয়া? দায় ছিল 6 লক্ষ। 1 2 3 4 6,80,000। তাহলে 1 2 3 4 5, হ্যাঁ 12 লক্ষ মাইনাস 6,80,000, 6,80,000 করলে এখানে কত আসবে ভাইয়া? 5,20,000 টাকা হচ্ছে আমার এখানে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এরপর বলেছে দায় এরপরে কি বলছে? 20 সালে সম্পদ বেড়েছে 1,60,000, তাই না? তাহলে 1 2 3 4 5 12 লক্ষ যোগ 1 2 3 4 1,60,000 টাকা সম্পত্তি বাড়বে। তাহলে এই জায়গায় কত হবে? 13 লক্ষ 1 2 3 4 13,60,000 টাকা। আচ্ছা, দায় কমেছে 60,000 টাকা, তাই না? তাহলে আগে ছিল 6,80,000, তাহলে এখন হবে 6,20,000। 1 2 3 4। ওকে, তাহলে মালিকানা সত্ত্ব কত? আমার মোট সম্পদ 13,60,000 টাকা। বাদ দিয়ে দিব এখানে দায়ের পরিমাণ 6 লক্ষ 1 2 3 4 20,000 টাকা। তাহলে থাকবে কত? 7,40,000 টাকা।
1 2 3 4 7,40,000 টাকা কই আছে ভাইয়া? ঘ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। এই আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, তাহলে আমরা চলে যাব 177 ও 78 নম্বর প্রশ্নে। আরেকটা উদ্দীপক পড়তে হবে। আহারে, উদ্দীপকটা নিচে চলে আসলো। আচ্ছা, কি বলছে দেখি 77 78-এ ওই কি বলছে? ব্যাংক থেকে ঋণ গ্রহণ 1,50,000 টাকা, পণ্য ক্রয়ের ফরমায়েশ 20,000 টাকা, আসবাবপত্রের অবচয় 2,000 টাকা, কর্মচারীর বেতন পরিশোধ 16,000 টাকা। আচ্ছা, প্রশ্ন দেখে আবার উদ্দীপকে একবার আসতে হবে, যেহেতু উল্টা পড়ে গেছে জিনিসটা। আচ্ছা, বলছে নগদ লেনদেনের পরিমাণ কত? নগদ লেনদেনের পরিমাণ বলছে, তাই না? ওকে, দেখো ভাই, নগদ লেনদেনের পরিমাণ, তাই না? ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা নগদ না। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, অবচয়। আচ্ছা, তাহলে আসে কত? আমার হিসাবে আসে 16,000। তবে এই দেখো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এই জায়গায় নিয়ে একটু কনফিউশন আছে। কিছু কিছু বইতে বা আসলে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিলে তোমার ব্যাংকের টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। তবে আমরা এত জীবন নগদান হিসাব ডেবিট করে আসছিলাম। তো 16,000 হবে হয় উত্তর, আর না তো 16,000 যোগ তাহলে 1,56,000 হবে। দুইটা যে কোনো একটা উত্তর, এই দুইটা যে কোনো একটা উত্তর। দেখি অপশনে কি আছে, অপশন দেখে উত্তর বলবো। 16,000 নয়তো বা কি 1,56,000। এই উত্তর কত? সরি, 66,000। দেখো এই যে গ নাম্বারটা উত্তর 1,66,000। তার কারণ কি? তার কারণটা আমি বলি, দেখো আমি তার কারণটা বলি, একটু খেয়াল করে ভাইয়া। এই জায়গায় কিন্তু তুমি কনফিউজড হইতে পারো। আমরা ফিনান্সে একটা টার্ম পড়ছি, ঋণ আমানত সৃষ্টি। ঋণ আমানত সৃষ্টি। এখন কেউ আবার বলতে আসছে না ভাইয়া, এটা তো ফিনান্সে পড়ছি। ফিনান্স আর হিসাব বিজ্ঞান তো আলাদা, কিছুই আলাদা না, একই জিনিস। দুনিয়ারই তো হিসাব না, আরেক জায়গার হিসাব করি আমরা। ঋণ আমানত সৃষ্টিতে কি হয়? আমি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিতে চাই, সবার প্রথম শর্ত ওই ব্যাংকে আমার একটা হিসাব থাকবে, প্রথম কথা। ওকে, ফাইন। আমার ঋণ পাস হয়ে গেলে, লোন পাস হওয়ার পরে, সব ফর্মালিটিস পূরণ করার পরে আমার লোনটা যখন অ্যাপ্রুভ হবে, ব্যাংক কিন্তু আমাকে ক্যাশ দেয় না। ব্যাংক কি করে? আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয়। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কি করে? জমা করে দেয়, তাই না? তাহলে এই যে আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিচ্ছে, সাথে সাথে আমার ব্যাংকের টাকা বাড়তেছে। নগদ বাড়ে না ভাই, নগদ বাড়ে না। আমার সাথে সাথে কি হয়ে যাচ্ছে? আমার ব্যাংকের টাকা বাড়তেছে। তো ওই লজিক অনুযায়ী আসলে উত্তর হওয়া উচিত ছিল শুধুমাত্র 16,000। কিন্তু যেহেতু আমাদের অপশনে 16,000 নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি এই প্রশ্নটা এই 1,50,000 নিতে হবে। 1,50,000 যোগ 16,000 যোগ করলে কত? 1,66,000 টাকা উত্তর। আচ্ছা, ওই পাশে আরেকটা প্রশ্ন বলছিল যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ 20,000 টাকা। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, চলে যাই। আচ্ছা, তাহলে এখানে যদি 16,000 থাকতো, তাহলে আমরা 16,000ই দাগাইতাম। নাই বলে বাধ্য হয়ে আমার এখানে 56,000 দাগাইতে হয়েছে। এই নাই বলে বাধ্য হয়ে কি করা লাগছে? আমার এখানে 56,000 দাগাইতে হয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, তাহলে 56,000। মিসেস তাসলিমার ব্যবসায়িক লেনদেন নয় কত? 20,000 টাকা। ওই যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটা আসলে লেনদেন না। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান এটা আমার জন্য লেনদেন না। ওকে, এরপরে চলে যাব হচ্ছে আমরা 79 এবং 80-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। আচ্ছা, একটু উপরে উঠাই। আচ্ছা, দেখো কি বলছে? 2020 সালের 1 মার্চ নোমান নগদ 50,000 ও 25,000 টাকা নিয়ে ব্যবসায় কারবার শুরু করেন। মার্চের 3 তারিখ আসবাবপত্র ক্রয়, মার্চের 10 তারিখ কর্মচারীর বেতন প্রদান, মার্চের 15 তারিখ আয়কর পরিশোধ। স্বত্বাধিকারের পরিমাণ, দেখো স্বত্বাধিকারের পরিমাণ বের করার সবচেয়ে ভালো সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই সবচেয়ে বেস্ট সূত্র কি? বেস্ট সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, তাই না? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখি মূলধন কত কত আছে। নগদ আর এই ব্যাংক, এটা মূলধন। তাহলে 75,000 টাকা হচ্ছে আমার জন্য মূলধন। ওকে, 75,000 টাকা মূলধন। কর্মচারীর বেতন প্রদান, এটা একটা ব্যয়, 8,000 টাকা বাদ দিতে হবে। আয়কর প্রদান, এটা একটা উত্তোলন, আরো 5-7,000 টাকা বাদ দিতে হবে। তাহলে মোট বাদ দিতে হবে 15,000 টাকা। তার মানে অ্যাকচুয়ালি থাকতেছে কত? 60,000 টাকা। তাহলে স্বত্বাধিকারের পরিমাণ কত? স্বত্বাধিকারের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। কিভাবে? আমার এখানে আয়ও নাই, আয় আছে যে যোগ করব, তাহলে মূলধনের সাথে যোগ করতাম আয়গুলো। আয় নাই বলে যোগ করতে পারি নাই, ব্যয়গুলো বাদ দিছি, উত্তোলন বাদ দিছি। এখন আয়কর কিভাবে উত্তোলন, তাই না? দেখো, আয়কর হচ্ছে মালিক তার আয়ের উপরে যেই পরিমাণের টাকা সরকার বা রাষ্ট্রকে দিয়ে দিবে, সেটা হচ্ছে আয়কর।
মালিক তার আয়ের উপরে যেই পরিমাণের টাকা সরকার বা রাষ্ট্রকে দিয়ে দিবে সেটা হচ্ছে আয়কর। তো মালিকের জন্য খরচ রে ভাই, তো মালিকের জন্য কোনো খরচ এটা যদি ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে তাহলে এটা তো মালিক উত্তোলন করছে, তাই না? মালিক উত্তোলনের ডেফিনেশন কি? মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে যাবে অথবা ব্যবসায়ের জন্য মালিকের জন্য ব্যবসায় কোনো খরচ করবে, তাই না? তাহলে কত আসে? 60,000 টাকা আসে। আচ্ছা, এবার বলছে যে 8,000 টাকার লেনদেনের ফলে, 8,000 টাকার লেনদেন কি ছিল? এই যে কর্মচারীর বেতন প্রদান। লেনদেনের ফলে কি হবে? বেতন প্রদান করছি, বেতন একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ যদি বাড়ে, এই বেতন একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে, এবং যদি আমি নগদ টাকা দিছি নগদ টাকাও কমবে। তাহলে ই হ্রাস এ হ্রাস। তাহলে উত্তর কি? 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। এই উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ, তাই না? আচ্ছা, এরপরে আমাদের একটু বড় একটা প্রশ্ন আছে, দেখি 181। আচ্ছা, 181 এটা একটু শেষ করে নেই। বলা আছে একটি কারবারের স্বত্বাধিকারের পরিমাণ 1,20,000 টাকা, দায় মোট স্বত্বাধিকারের অর্ধেক হলে মোট সম্পদ কত? আচ্ছা, সূত্র কি ছিল আমাদের? সমীকরণটা কি ছিল? মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? এটা ছিল আমার অ্যাকচুয়াল সূত্রটা। আমাকে বলছে যে আমার মোট মালিকানা সত্ত্ব 1,20,000। ওকে, 1 2 3 4 বলছে দায় মোট স্বত্বাধিকারের অর্ধেক। তাহলে মোট স্বত্বাধিকার কত? 1 2 3 4। স্বত্বাধিকার 1,20,000। 1,20,000 এর অর্ধেক কত? 1,20,000 এর অর্ধেক হচ্ছে 60,000। 1 2 3 4 60,000। এখন যদি তোমার কেউ বলে মোট মালিকানা সত্ত্ব কত, তাহলে 1,20,000 1 2 3 4 1,80,000। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে গ, সরি খ। উত্তর কত? উত্তর হচ্ছে খ, 1,80,000 টাকা। উত্তর কি? 1,80,000 টাকা, তাই না? ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। 182 এবং 83 জন্য কি হবে দেখি। 182 এবং 83 জনাব শাহিদ 2020 সালের 1 মার্চ নগদ 1,30,000 টাকা, 5,000 টাকার ব্যাংক ঋণ এবং 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ওই মাসে তার ব্যবসায় লেনদেন নিম্নরূপ। কি বলা আছে? পণ্য ক্রয়, আয়কর প্রদান, পৌর কর পরিশোধ, ধারে বিক্রয়। আচ্ছা, জনাব শহীদের মালিকানা সত্ত্বের পরিমাণ। ভাই, মালিকানা সত্ত্বের পরিমাণ বের করার সূত্র কি বলছিলাম? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, তাই না? তাহলে মূলধন কত দেখো তো ভাইয়া। এই জায়গায় হচ্ছে আমার নগদ, মালিক যা দিচ্ছে তাই মূলধন। মালিক কখনো ব্যাংক ঋণ দিতে পারে না, তো এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, সরি, পুরাটা কাটছি কেন? মালিক কখনো ব্যাংক ঋণ দিতে পারে না। হ্যাঁ, আচ্ছা, নগদ 1,30,000, তারপরে কি 5,000 টাকার ব্যাংক ঋণ এবং 15,000 টাকার পণ্যদ্রব্য ধারে ক্রয় করে ব্যবসায় আরম্ভ করেন। ওই মাসে নিম্নরূপ কি কি দেওয়া আছে? পণ্য ক্রয় দেওয়া আছে, আয়কর প্রদান দেওয়া আছে, পরিশোধ দেওয়া আছে, ধারে বিক্রয়, এটা একটা আয়। তার মানে এইটা আর মূলধন যোগ করবো, বাকি সব বাদ দিয়ে দিব। এইটা আর মূলধন যোগ করবো, বাকি সব বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? 1,26,500 টাকা। ওকে, এবার বলছে জনাব শাহিদের ব্যবসায়ে ধারে বিক্রয় কি পরিবর্তন আনবে? ধারে বিক্রয় করলে আমার ভবিষ্যতে আমি টাকা পাবো, ভবিষ্যতে যার কাছে আমি টাকা পাই তার নাম দেনাদার হিসাব। দেনাদার একটা সম্পদ বৃদ্ধি পাইলে লিখতে হবে সম্পদ বৃদ্ধি, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমি বিক্রি করছি, তাহলে বিক্রয় একটা আয়ের পরিমাণ বাড়ছে, বিক্রয় হিসাব। আয়ের পরিমাণ বাড়লে আমার কি হয়? মূলধন ও আয় বাড়লে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে ঘটনা কি ঘটবে ভাইয়া? ঘটনা ঘটবে হচ্ছে আমার এ বৃদ্ধি পাবে ও ই বৃদ্ধি পাবে। তাহলে এই যে এ ও বৃদ্ধি ও ই বৃদ্ধি, এ ও বৃদ্ধি ও ই বৃদ্ধি। কত টাকা? 18,000 টাকা, 18,000 টাকা, তাই না? তাহলে দেখো ভাইয়া আর কিন্তু কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা পুরো শীট মানে পুরো এমসিকিউটা আমাদের দ্বিতীয় অধ্যায়ে মোট প্রশ্ন ছিল কতগুলা? 183টা প্রশ্ন ছিল। সবগুলো প্রশ্ন আমরা ইন ডিটেইল সলভ করছি। কোনো প্রশ্নে আমরা একদম মানে উত্তর পড়ে চলে যাই নাই, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আমরা দিছি ইনশাল্লাহ। তো এরকম ভাবে আমরা পুরো ইজি অ্যাকাউন্টিং বইয়ের সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব, অপশন সহ আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের দায়িত্ব হচ্ছে বইটা সংগ্রহ করে বইটার মনোযোগ দিয়ে পড়া, বইয়ে যে ভিডিও ক্লাসগুলো তোমরা বিনামূল্যে পাচ্ছ, ফ্রিতে পাচ্ছ, ওই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করা। তাহলে ভাইয়া তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার
আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।